এখান থেকে বলছি কি অ্যালাইল ব্রোমাইড, কথাটা মাথায় রাখতে হবে কিন্তু। অ্যালাইল ব্রোমাইড, তাহলে অ্যালাইল ব্রোমাইডের সংকেতটা আমরা জানি CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 বিআর। তাহলে এটা তৈরি করতে হবে। তার মানে দেখো এই CH2 ডবল বন্ড CH এখানে আমি হাত দিতে পারছি না, এই জায়গাটা কিন্তু ফিক্সড আছে। তাহলে আমাকে এই একটা হাইড্রোজেন সরিয়ে এখানে একটা ব্রোমিন ঢুকাইতে হবে। এটা দুইটা ভাবে করছিলাম আমরা আগের দিন। এক নাম্বার হচ্ছে NBS, এন ব্রোমোসাক্সিনামাইড পিরিডিনের উপস্থিতিতে করা হয় বিক্রিয়াটা। তোমাদের শুধু NBS আর তাপ যদি দিয়ে যাও হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর সব মনে নাই থাকতে পারে। আমি বিয়ে বাড়িতে 4টা মেনু দিয়ে খাইছি, 3টা মেনু বললাম হবে না, হবে। আরেকটা মনে নাই, এটা আরেকটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে বলছিলাম আগের দিন কি দিব, ব্রোমিন দিব আর হচ্ছে 773 তাই ছিল না এই দুইটাতে। তাহলে যখন আমি প্রোপিন বললাম সঙ্গে সঙ্গে প্রোপিনের সংকেতটা আমার মাথায় চলে আসলো। তারপরে আমি এখানে NBS দিয়ে করতে পারি অ্যালাইল ব্রোমিনেশন অথবা ব্রোমিন 773। অসুবিধা আছে কোনো? তাহলে রিয়াকশন বোঝা গেল। আর কি অসুবিধা আছে বলো? আর কোনোটাই অসুবিধা আছে কোনো রিয়াকশন বুঝতে? মুক্তমূলক বিক্রিয়া মিথেন থেকে মিথাইল করে CH2 COOH, এটা হচ্ছে সাকসিনিক অ্যাসিডের সংকেত। এখান থেকে সাকসিনামাইড, তাহলে এটাকে অ্যামিনের সাথে বিক্রিয়া যদি আমি করি, আমি করাইলে আর অল্প করাইতে পারি না, আমাকে সবটাই করাইতে হয়। তাহলে প্রথমে এটাকে আমি সাকসিনামাইড তৈরি করলাম। সেটা কি অ্যামিন? AMIN NH3 ঠিক আছে। এটা হচ্ছে প্রথমে তৈরি হলো কি আমার, এটাকে বলে হচ্ছে সাকসিনামাইড, এটা সাকসিনিক অ্যাসিড। এখানে যদি আমি পিরিডিন দিই আর হচ্ছে NBR দিই, তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে, বা ব্রোমিন দিলেও আমি এখান থেকে পাবো হচ্ছে এই NBSটা। দেখিয়ে দিই শুধু, তোমরা তাহলে শুধু মনে রাখবে এইটুকু। আর কোত্থেকে আসে এটা বললাম, NBR, ঠিক আছে, N প্লাস BR মাইনাস, এটাকে আমরা বলছি হচ্ছে N ব্রোমো সাকসিনামাইড, ঠিক আছে। এটাকে আমরা সংক্ষেপে কি বলবো, NBS। তোমরা এইটুকু মনে রাখবা, শুধু NBS, এটা N ব্রোমো সাকসিনামাইডের গঠন, ঠিক আছে। এটা আসছে থেকে দেখো সাকসিনিক অ্যাসিড থেকে, ঠিক আছে। এটার একটা জেনারেল ফর্মুলা হয়, এটা দিয়ে তুমি যেগুলি 2টা COH গ্রুপ আছে প্রত্যেকটাই তুমি এখান থেকে জানতে পারবে। তাহলে এটা বোঝা গেল, কোনো অসুবিধা এইটুকে? হ্যাঁ, ওইটুকু কোনো অসুবিধা নেই তো। তাহলে আমি এইটুকু বুঝে গেলাম আমাদের NBS এর রিয়াকশনটা। আমি এখনই পাজল করতে চাচ্ছি না তোমাদেরকে, এখানে পাজল করতে চাচ্ছি না, শুধু রিয়াকশনগুলো আগে শেখো যে কী করে হচ্ছে। আজকে খুব ইম্পর্টেন্ট জায়গায় যাব, যার জন্য একটা রিয়াকশন তোমাদের মিথেন থেকে মিথাইল ক্লোরাইডে যায়নি বিক্রিয়াটা, ওখানে একটা রিয়াকশন যাবো আজকে আমরা। একটু বিক্রিয়ার ক্রিয়া কৌশলে যাবো, আমাদের একটু ক্লাস 11-এ চলে আসবো। এবার বিক্রিয়ার কিছু ক্রিয়া কৌশল দেখবো আমরা। ক্রিয়া কৌশল একটু, আজকের টপিকটা কিন্তু একটু অন্য। হ্যাঁ, আজকে বিক্রিয়ার ক্রিয়া কৌশল মানে বিক্রিয়াটা কোন দিকে যাচ্ছে। আজকে তুমি দরজা দিয়ে ঢোকার পরে তুমি বাঁ দিক দিয়ে ঢুকবা না ডান দিক দিয়ে ঢুকবা না উপর দিয়ে আসবা, সেটা কিসের উপর নির্ভর করবে? এই ঘরটার সেট আপের উপর নির্ভর করবে। ঘরে বেঞ্চগুলো যেরকমভাবে সেট আপ থাকবে, ঠিক একই রকম যে এই বিক্রিয়ার ক্রিয়া কৌশলগুলি দেখবো যে কী করে হচ্ছে, যেটা আমরা ইংরেজিতে বলি মেকানিজম, ঠিক আছে। এই ক্রিয়া কৌশলকে আমরা প্রধানত 4টা ভাগে ভাগ করব। প্রধানত এই মেকানিজমকে আমরা 4টা ভাগে ভাগ করি। প্রথমে হচ্ছে মুক্তমূলক দিয়েও যেতে পারে। কার্যকারী গ্রুপে একটা ফটো পাঠানো, এটা তো পাঠানো কার্যকারী গ্রুপ ভুলে গেছি, আচ্ছা বোধহয় আমার বোধহয় মোবাইল আছে, আমি দিয়ে দিব। একটা হচ্ছে মুক্তমূলক, একটা হচ্ছে অপনয়ন, একটা
একটা হচ্ছে প্রতিস্থাপন, একটা আছে দ্রুত বিক্রিয়া, ঠিক আছে, লাস্ট হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া। পাঁচটা। ঠিক আছে, এবার কোনটা কি সবগুলির এক্সাম্পল মোটামুটি তোমাদের এই বিক্রিয়াগুলির অনেকগুলি করানো আছে, শুধু পুনর্বিন্যাসটা বাদ দিয়ে বাকি সবগুলি করানোই আছে মোটামুটি। ঠিক আছে, আমি যে আমরা যে রিয়াকশনগুলি করলাম শুধু প্রথম দিন তোমাদের রিয়াকশনগুলো দেখালাম, আজকে দেখবা তোমরা নিজেরাই বুঝতে পারবা যে কোন বিক্রিয়াটা কি হচ্ছে। ঠিক আছে, প্রথমেই আমরা মুক্তমূলক বিক্রিয়া এটা একটু দেখবো, এটা আমরা করিই নি, এটা করার জন্য আমরা একটু ছোট্ট জিনিস আগে একটু জানি নি, সেটা হচ্ছে বন্ধনের বিভাজন। বন্ধন বিভাজন, কাজল বলো তো আমাকে, একটা বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে? একটা বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে? একটা বন্ধন সমযোজী বন্ধন কয়টা ইলেকট্রন থাকবে? দুইটা ইলেকট্রন থাকবে। এইবার এই দুইটা ইলেকট্রন মানে আমি বলছি যে আমার কাছে এই সিস্টেমের মধ্যে 2 টাকা আছে, এই 2 টাকাটা কিভাবে ভাগ হইতে পারে আমার আর কাজলের মধ্যে? হয় একটা একটা করে নিয়ে নিতে পারি, অথবা আমি কাজলকে 2টা দিয়ে দিতে পারি, করতে পারি। তাহলে যখন আমরা একটা একটা নিব তার মানে কি বিভাজন হবে? সমবিভাজন। আর যদি দুজনের মধ্যে একজনকে 2টাই নিয়ে নিল তাহলে কি হবে? তাহলে অসম বিভাজন, তাই তো? তাহলে এই বন্ধন বিভাজনটাকে একটা হচ্ছে সমবিভাজন, একটা হচ্ছে অসম বিভাজন। একদম খুবই সিম্পল জিনিস, খুবই সিম্পল। যেরকম ধরো আমি মিথেন নিলাম, মিথেনের একটা হাইড্রোজেনকে আমি খুলে লিখলাম, এটা CH4, CH4 একটা হাইড্রোজেনকে আমি খুলে লিখতেই পারি। তাহলে এখানে কয়টা ইলেকট্রন ছিল? 2টা ইলেকট্রন, ঠিক আছে। এইবার এইগুলোর ক্ষেত্রে কি হয়, যখন আমি এদের মধ্যে একটু লাইট দিব, লাইট মানে কি আসবে? এইচ নিউ বা লাইট, আলোকের মধ্যে কি থাকবে? ফোটন কণা থাকবে। আর ফোটনের শক্তি অ্যাকর্ডিং টু হচ্ছে প্লাঙ্কস H নিউ, এটা প্ল্যাঙ্কের সমীকরণ থেকে, ঠিক আছে। তাহলে এটা H নিউ দিয়ে থাকতে পারে, এখানে তুমি লাইট দিতে পারো, ইউভি লাইট দিতে পারো। এগুলি দিলে কি হচ্ছে, আমরা দেখছি বন্ধনটা কি হচ্ছে, সমানভাবে যে বিভক্ত হয়ে যাবে। অর্থাৎ এই 2টি ইলেকট্রন একটা এ নিয়ে নেবে, একটা এ নিয়ে নেবে। অর্থাৎ আমি CH3টাকে যদি আরো খুলি তাহলে আমি এরকম পাবো। আমি ফোকাস করছি হচ্ছে এই ইলেকট্রন জোটটার উপরে। তাহলে এখান থেকে আমি কি দেখতে পারি, যে এই ইলেকট্রনটা কার্বন নিয়ে নিল, এই ইলেকট্রনটা হাইড্রোজেন নিয়ে। তাহলে এই ক্ষেত্রে এরা কোনো রকম চার্জ তৈরি করলো কি? কোনো রকম চার্জ তৈরি করলো? আরে এখানে তো এই সমযোজের জোরের মধ্যে তো এর একটা ইলেকট্রন ছিল, এরও একটা ইলেকট্রন ছিল, তো সমযোজের জোর সমানভাবে দেওয়া ছিল। তার মধ্যে একজন কি করলো, একটা নিয়ে নিল, ওরটা কোনো চার্জ উৎপন্ন হবে না। কি উৎপন্ন হবে তাহলে? এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে মূলক। কি উৎপন্ন হলো তাহলে? মূলক উৎপন্ন হলো। এই মূলকটা এখন কি করবে? এই মূলকটা দেখবে আরো অন্য মূলক খুঁজবে। তাহলে এই মূলকগুলি আমরা কেন এটাকে মুক্ত মূলক বলছি কেন? কারণ মূলকগুলো কি হয়ে গেল? মুক্ত হয়ে গেল। যে হাইড্রোজেন আগে যুক্ত হয়েছিল মিথাইল গ্রুপের সাথে, এই মিথাইল মুক্ত মূলক আর এদিকে হাইড্রোজেন মুক্ত মূলক, দুজন মুক্ত হয়ে গেল। এবার এরা খুঁজবে অন্য মুক্ত মূলক। মানে আজকে আবার কাজলের সাথে ভালো সম্পর্ক আছে, কালকে কি করলাম, কালকে কাজলের সঙ্গে সম্পর্ক, আমরা দেখবো এর থেকে ভালো আর খাতিরের কি পাওয়া যায়। 2 দিন পরে আমি প্রতাপের সাথে আরো ভালো সম্পর্ক ভালো হয়েছিল, আমি প্রতাপকে বললাম, প্রতাপ তুমি এখানে বসো, মোবাইলটা ধরলাম, ঠিক আছে, তাই তো হবে। তো এখানে হচ্ছে তাই। এইবার মুক্তমূলক বিক্রিয়াটা একটু দেখাইতে হবে, আমি একটু তোমাদের মোবাইলেও দেখাবো আর একটু ডিজিটালি দেখাবো। এইবার মুক্তমূলক বিক্রিয়া, অসম বিভাজনটা একটু পরে দেখাচ্ছি, হ্যাঁ, একটা একটা করে দেখাই। তাহলে এবার এখানে কি হচ্ছে, আমি মিথেনের সাথে আমি ক্লোরিনের বিক্রিয়া করছি, আর এখানে দিচ্ছি আমি আইদার ইউভি লাইট আর H নিউ অর লাইট। তাহলে কি হবে, প্রথমে এখান থেকে 2টা ধাপে হবে, এখান থেকে বিক্রিয়া তৈরি হবে মিথাইল ক্লোরাইড, ডাইক্লোরোমিথেন। কিভাবে আসবে বলবো। তাহলে ফার্স্ট অফ অল কি তৈরি হবে দেখো, প্রথমে এইখানে মিথেন,
এই মুক্তমূলকটা তৈরি হবে। শিউলি বুঝতে পারছো? দেবনিতা বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে এখানে আমি এইচ নিউ দিচ্ছি, মানে লাইট দিচ্ছি, এনার্জি দিচ্ছি। তাহলে এই একটা ইলেকট্রন নিচ্ছে, এই একটা ইলেকট্রন নিচ্ছে। তাহলে এখানে কি মুক্তমূলক তৈরি হয়ে গেল? CH3 মুক্তমূলক, একটা হাইড্রোজেন মুক্তমূলক। আবার এখানে নিচ্ছি কে? ক্লোরিন। ক্লোরিন প্রবেশ করবে। ক্লোরিনকেও যদি আমি এইচ নিউ দিই তাহলে কি হবে? এও তো এও তো সমযোজী জোড়। তাহলে এও কি করবে? তাহলে দুইটা মুক্তমূলক তৈরি করবে। এর মজাদার জিনিস হচ্ছে একটা মুক্তমূলক গিয়ে যুক্ত হয়ে যাবে এর সাথে, আর একটা মুক্তমূলক তৈরি হয়ে যাবে। তাহলে এখান থেকে তাহলে এটা ধাপ, এটা প্রত্যেকটা ধাপ দেখো, এটা ধাপ 1, প্রথম ধাপ এটা ধাপ 1ই হবে, ধরো ধাপ 2 ধরে খাচ্ছি। এবার ধাপ 3 তে কি হবে? যে CH3 আরেকটা বের করবে। মুক্তমূলক প্লাস হচ্ছে ক্লোরিন একটা মুক্তমূলক, কি তৈরি হয়ে গেল? CH3 Cl। ঠিক আছে। আবার এদিকে এই মুক্তমূলক এর সঙ্গে যুক্ত হতে পারে, নাও হতে পারে, তো যুক্ত হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিন্তু আরো কি ঘটনা ঘটে দেখি। তাহলে এটা গেল একটা ধাপে। আরো পড়তে এইবার যখন ক্লোরিন এখানে দ্রবণের মধ্যে আছে, তাহলে ক্লোরিন তো অনবরত ভাঙতে থাকবে। হ্যাঁ, যদি আমি ক্লোরিন এখানে দিয়ে রাখি, ক্লোরিন অনবরত ভাঙতে থাকবে, দুইটা ক্লোরিন তৈরি হবে। হতেই থাকবে। এই ক্লোরোফ্লুরো কার্বনের মধ্যে কিন্তু এই মুক্তমূলকগুলোই কিন্তু ঘুরে, জাইমান এরা ঘুরে। খুব অ্যাক্টিভ। এরা কি করবে? এরা এই যে তখন আবার এখানে দেখো, এখানে তো অলরেডি তো আমার ক্লোরিন ছিলই। এবার এটাকে আবার লাইট দিব, দেখো এইটা আবার ফার্দার বিক্রিয়া করতে থাকবে। হয়ে যাবে। তাহলে কি তৈরি হচ্ছে দেখো? আবার CH2Cl2 CH মুক্তমূলক তৈরি হয়ে যাবে, CH2 মুক্তমূলক তৈরি হয়ে যাবে, প্লাস হাইড্রোজেন মুক্তমূলক। এখান থেকে আবার আরেকটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। CH2Cl2 তাহলে কি তৈরি হয়ে গেল? CH2 Cl2। তাহলে এইভাবে আবার so on ক্লোরোফর্ম উৎপন্ন হবে। হইতেই থাকবে। আর কতক্ষণ হইতে থাকবে? এরকম যদি একটা হাইড্রোজেন যতক্ষণ বাঁচবে না। পর্যন্ত হাইড্রোজেন শুধু। হুম, CCl4 যতক্ষণ পর্যন্ত প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পাবে। কার্বন টেট্রাগ্লোব। হাইড্রোজেন বর্তমান। তাহলে বোঝা গেল যতক্ষণ পর্যন্ত আমি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পাবে ততক্ষণ পর্যন্তই হবে। তাহলে আমরা এরকম বলতে পারি যে CH3টা কিসের সংকেত? ইথেনের। ইথেনে যদি আমি ক্লোরিন মুক্তমূলক দিই তাহলে লাস্ট প্রোডাক্টটা কি তৈরি হতে পারে? তাহলে এরকম তৈরি হবে, দেখো CH3CH2Cl প্লাস CH3 CH3CH2 প্লাস CH3CCl3 এটা বলি। প্লাস CH2Cl CCl3, হ্যাঁ, এভাবে ডটেড লাস্টেরটা কি আসবে? CCl3 CCl3। মানে যতক্ষণ পর্যন্ত প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পাবে ততক্ষণ পর্যন্ত কি হতে থাকবে? বিক্রিয়া হতে থাকবে, চলতে বিক্রিয়া থাকবে। করতে থাকবে। ঠিক আছে। মনে রাখবা যে সমস্ত হাইড্রোজেনগুলি হচ্ছে দ্বিবন্ধনযুক্ত কার্বনের সঙ্গে যুক্ত থাকবে তারা কিন্তু এই বিক্রিয়ায় পার্টিসিপেট করবে না। আরেকবার বলবো, বলয়ের হাইড্রোজেন বড় হাইড্রোজেন বলতে যে কোনো বেনজিন বলয়ের হাইড্রোজেন, বেনজিন বলয়, আচ্ছা বেনজিন বলয় লিখে দিই, শর্টকাট বলছি। বেনজিন বলয়ের হাইড্রোজেন মানে বেনজিন বলয়ের সাথে সরাসরি যে হাইড্রোজেনগুলি যুক্ত থাকবে তারা কিন্তু এই প্রতিস্থাপন বিক্রিয়ায় কিন্তু পার্টিসিপেট করবে না। পারবে না। পাশাপাশি হচ্ছে দ্বিবন্ধনযুক্ত হাইড্রোজেন দ্বিবন্ধন বা sp2 হাইব্রিডাইজড, হ্যাঁ sp2 হাইব্রিডাইজড কার্বন যেটা থাকবে, দ্বিবন্ধনযুক্ত কার্বন বা sp2 হাইব্রিডাইজড কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনগুলি, sp2 মানে হাইড্রোজেন sp2 গুলি, ঠিক আছে, গুলি পার্টিসিপেট করবে না এটাতে, এরা কিন্তু প্রতিস্থাপিত হবে না, মানে কি ওটা মানে হবে না, প্রতিস্থাপিত হবে না। ঠিক আছে। তাহলে একটা সুন্দর এক্সাম্পল আমরা দেখে নিই। ধরো আমরা প্রোপেন নিলাম, দেখো ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট জায়গা বলছি। প্রোপেন নিলাম, তাহলে এখানে যদি আমি ক্লোরিন আর হচ্ছে এইচ নিউ দিই তাহলে শিউলি বলো কি কি প্রোডাক্ট তৈরি হতে পারে? হুম, CH2CH CH2Cl তাহলে CH2CH
CH2Cl আর CHCl2 আর CH2CH CCl3 আর কিছু তৈরি হবে? CH3 না এটা তো এখানে কোনটা বলো? প্রতাপ বলো। CH3CH নিচে হলো সিঙ্গেল বন্ড Cl আর CH3 আরো একটা ক্লোরিন ঢুকাবো এখানে। আর তো ওটা তো স্পিড সম্পর্ক হয়ে আছে রে। এই দুইটা তো sp2 হাইব্রিডাইজড কার্বন, এটা ডবল বন্ডে দুইটা, এই হাইড্রোজেনগুলো সরবে না। ফিক্সড বোঝা গেল? একটু মজাদার জিনিসে যাই, টলুইন। টলুইনের সংকেত বলছিলাম আগের দিন না বলি নেই? বলে না ওখানে নেই। CH3 এটা হচ্ছে টলুইন। এটা রে টলুইন, হ্যাঁ। বেঞ্জিনের মতো নাকি? আরে বেঞ্জিনের একটা হাত প্রতিস্থাপিত করে আমি কাকে দিয়ে রাখছি? CH3 কে। এটার নাম হচ্ছে টলুইন। বলবো আজকে ওই সমস্ত কিছু গঠন দিব তোমাদের, মনে করবে একটু। টলুইন, টলুইনে যদি আমি মুক্তমূলক ক্লোরিনেশন করি কি হবে? আমি যাকে জিজ্ঞেস করব সেই বলবে, ঠিক আছে? এটা বলবে প্রতাপ। বলো এটা থেকে প্রোডাক্টগুলো কি কি তৈরি হতে পারে? ওটা সমান ওইটাই স্যার যে হ্যাঁ সি মানে উপরে আবার CH মানে CHCl CH2Cl হলো এই আমাকে এটা বলো, এই কার্বনগুলো কি প্রতিস্থাপিত হবে? না। হবে না তো, এটাই জানতে চাচ্ছি। তাহলে এখানে তিনটা কার্বন আছে, হ্যাঁ, এটা তারপরে তিনটা তিনটা থেকে প্রতিস্থাপিত বাইরে হাইড্রোজেন আছে, শুধু এরাই সরতে থাকবে। তিনটা থেকে CCl3 নষ্ট করতে পারবে। CCl3 আর নিচে তাহলে CHCl2 হতে পারে। আচ্ছা, না একটা হাইড্রোজেন 3 হাইড্রোজেন আছে CHCl2 প্লাস CCl3। বুঝাইতে পারলাম আমি? বুঝাইতে পারলাম? কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই তো? একটু বাকি রইলো, এবার একটু অন্য জায়গা থেকে আবার ঘুরে আসো। আচ্ছা, তোমাদের ডিগ্রির কথা বলছিলাম, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বলা আছে? ভেরি গুড। সঙ্গে হ্যাঁ ওটা লেখা নাম আসল কারণটা কি? 1 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বন বুঝাইছি তো? সংকেত গুলো স্যার আছে ওই যে সেকেন্ডারি অ্যালকিল গ্রুপগুলো, টারশিয়ারি বিউটাইল, তাহলে বাস, তাহলে তো হয়ে হয়ে গেল তাহলে আর তো কাজ এগিয়ে রাখলাম। তুমি তাহলে এখানে সঞ্জয় বলবে যে এখানে 1 ডিগ্রি কার্বন কয়টা আছে, 2 ডিগ্রি কার্বন কয়টা আছে? 1 ডিগ্রি কয়টা 2 ডিগ্রি কার্বন কয়টা? কোনটা? একটাই হয়, একটাই। কোনটা? 1 ডিগ্রি। স্নেহা বলো কোনটা 1 ডিগ্রি কার্বন? ওটা শুধু একটাই আছে এটা স্যার এই যে একটা কার্বন আলফা একটা কার্বন আর বিটা ড্যাশ একটা কার্বন। তাহলে এটা কত ডিগ্রি? 2 ডিগ্রি। হ্যাঁ, ভালো করে দেখো। এটা হ্যাঁ 2 ডিগ্রি 2 ডিগ্রি 2 ডিগ্রি 2 ডিগ্রি 2 ডিগ্রি 2 ডিগ্রি। বুঝতে পারলাম? কিন্তু মজাদার জিনিস হচ্ছে এখানে যে হাইড্রোজেনগুলি আছে এরা তো পার্টিসিপেট করবেই না মুক্তমূলকে। এরা মুক্তমূলকে পার্টিসিপেট করবেই না। তাহলে এবার মুক্তমূলকে পার্টিসিপেট কারা করতে পারে? আমি বলছি ডবল বন্ড করবে না। তাহলে এখানে দেখো সমতুল্য আর অসমতুল্য হাইড্রোজেন যদি বলি, তাহলে এখানে দেখো 2 রকমের হাইড্রোজেন পাচ্ছি যেটা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। একটা হচ্ছে এখানে এই 1 ডিগ্রি হাইড্রোজেন পাবো, 1 ডিগ্রি হাইড্রোজেন পাবো। তিনটা সমতুল্য 1 ডিগ্রি, দুটো সমতুল্য 2 ডিগ্রি। 1 ডিগ্রি হাইড্রোজেন হচ্ছে কয়টা? 3টা। আর 2 ডিগ্রি হাইড্রোজেন হচ্ছে 2টা। তাহলে এখান থেকে আমি কত ধরনের গঠন পাইতে পারি? 2 ধরনের। 2 ধরনের গঠন পাইতে পারি। এখন এখান থেকে 2 রকম প্রবাবিলিটি তৈরি হবে। দেখো, তাহলে যেহেতু 2 রকমের হাইড্রোজেন আমরা পাচ্ছি যারা পার্টিসিপেট করবে, তাহলে 2 টাইপস অফ হাইড্রোজেন। তোমাদের 11 একটা কোশ্চেন আসছিল এরকম পরীক্ষা তো লাস্ট ইয়ার 2 টাইপস অফ হাইড্রোজেন আসছে। তাহলে আমি এখানে ক্লোরিন মুক্তমূলক দিচ্ছি। আমি একটা মনো প্রতিস্থাপিত করছি, বলছি মনো প্রতিস্থাপিত। আমি দুটোই মনো প্রতিস্থাপিত কেন বলছি বলো তো? একবারই হবে। একটাই হাইড্রোজেন প্রতিস্থাপিত করব। তাহলে এখান থেকে 2 রকম কন্ডিশন আসতে পারে। একটা আসতে পারে এইরকম, একটা আসতে পারে এইরকম।
মেকানিজম আমি আগেই দেখিয়েছি। মেকানিজম নিয়ে কোনো অসুবিধা আছে? এই একটা আসতে পারে, এই একটা আসতে পারে, দুটোই আসতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে কোনটা বেশি আসবে কোনটা কম আসবে, কোনটা হওয়ার প্রবাবিলিটি বেশি কোনটা হওয়ার এইটা এটা কি বেশি হবে না কম হবে? স্যার এরকম করছে স্যার এইটা বেশি হবে, স্যার হ্যাঁ ওইটা এইটা বেশি হবে, এটা বেশি হবে। এটা ডাল আর এটা ছিল 10% ওইটা 90% এটা 90% দেওয়া ছিল, আর এটা 10% এটা 10% দেওয়া ছিল। তোমাদের ব্রোমিন দিয়ে দেওয়া হয়তো ছিল বা ক্লোরিন দিয়ে, যাই হোক। আমার কথা হচ্ছে এটা 90%, এটা 10%। তার মানেটা কি? এটা কি বোঝাইতে যাচ্ছে? এইখানে বলছে তাহলে এইখানে যদি যায় তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, আর এখানে কি হচ্ছে 1 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে। মানে আমি 100টা অণু নিলে 90টা অণু কি করছে? 2 ডিগ্রি হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করছে, আর 10টা হচ্ছে কি করছে? 1 ডিগ্রি হাইড্রোজেন। কেন? 2 ডিগ্রি হাইড্রোজেনের স্থায়িত্ব বেশি। এখান থেকে এটার কারণটাই হচ্ছে কজ সাহিত্য বেশি হলে তো স্যার কি হবে? না, এটা হচ্ছে মুক্তমূলকের স্থায়িত্ব আমাকে জানতে হবে, মুক্তমূলকের স্থায়িত্ব। কারণ এখানে প্রত্যেকটাই তো অন্তর্বর্তী মুক্তমূলক তৈরি হচ্ছে, মুক্তমূলকের স্থায়িত্বটা আমাকে এখন জানতে হবে। তাহলে মুক্তমূলকের স্থায়িত্ব 3 ডিগ্রি সব থেকে বেশি, তারপরে 2 ডিগ্রি, তাহলে এখানে যে মুক্তমূলকটা তৈরি হবে এটা কত ডিগ্রি মুক্তমূলক? 2 ডিগ্রি এগুলো সব আগে করানো আছে, তোমরা যাবা ভুলে সব এটা একটা মুক্তমূলক, এটা কত ডিগ্রি মুক্তমূলক বুঝতেই পারছো? সব করাইছে, যে কোনো স্যার এগুলি সব করাবে, মনে রাখতে পারবা না এটা এখন কি করবো? তাহলে এটা কত ডিগ্রি মুক্তমূলক? 1 ডিগ্রি। এটা কত ডিগ্রি মুক্তমূলক? 2 ডিগ্রি। ঠিক আছে, এবার আমাকে দীপজ্যোতি বলো, এটা 1 ডিগ্রি 2 ডিগ্রিটা কেন বেশি স্টেবল আর 1 ডিগ্রিটা কেন কম স্টেবল? এই না স্যার স্নেহা, তানিয়া, হ্যাঁ তাহলে তুমি একটা কারণ বলছো ভেরি গুড, রেজোনেন্স। ঠিক আছে, তানিয়া আরেকটা কারণ বলো। ধরো এরকম একটা মুক্তমূলক তৈরি হচ্ছে, এটাও তো 2 ডিগ্রি মুক্তমূলক, এখানে তো বেনজিন বলা হয় নাই। এই লজিকগুলি পরে আসবো। এটা একটা 2 ডিগ্রি মুক্তমূলক, এটা একটা 1 ডিগ্রি মুক্তমূলক। তাহলে এই দুটোর মধ্যে আপনি যদি আমাকে তুলনা করতে বলে কোনটার মুক্তমূলক, এটা তাহলে 2 ডিগ্রি বুঝতেই পারছো, হ্যাঁ এটা 1 ডিগ্রি। এটাই বেসিক লজিক এখানেই। তাহলে কোনটার বেশি স্থায়িত্ব? স্যার ওইটাই হ্যাঁ, কোনটা 2 ডিগ্রি 2 ডিগ্রির বেশি স্থায়িত্ব। কেন এবার বলো? আগের দিন একটু কারণ বলছিলাম, ইন্ডাকটিভ এফেক্ট বলছিলাম আগের দিন। হ্যাঁ দেখো এখানে এর ঘাড়ে একটা ইলেকট্রন, মানে কি এর কিন্তু ইলেকট্রনের ঘাটতি একটা আছে। এর দুটো ইলেকট্রনের ছিল ঘাটতি, একটা ইলেকট্রন দিয়ে বন্ধন তৈরি করছিল। হ্যাঁ বলো, সম্ভব এইদিকে তো এদিকে দেবে এটা, তাহলে এর একটা মুক্তমূলক তৈরি হচ্ছে, মানে কি এর একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি হচ্ছে। এ কিছুটা বললো, মানে কাজলের খুব টেনশন, এটা কাজলের টেনশন, মানে এই ইলেকট্রন মানে হচ্ছে টেনশন, টেনশন হচ্ছে। এবার বা বলতে পারো যে এর একটা টাকার ধরো 1 টাকা শর্ট আছে, তো আমি বললাম ঠিক আছে আমি দিব, চিন্তা করবো না। এদিকে আবার তন্ময় বলছে দিবে, তাহলে দুইজনে মিলে ওকে কি করলো? দুইটা কিন্তু ও তো একটা Support একটু বেশি করলো। আছে এখানে হ্যাঁ, ওর তো এখানে বেশি না, এর হাত দেখো না, কার্বনের হাত কয়টা? হ্যাঁ, 4টা লাগবে। 4টা হাত, 3টা হাত আছে। তার মধ্যে 3টা হাত আছে, একটা হাত তো ফিল আপ করতে পারছে না। হ্যাঁ এই ব্যাপার তাহলে এর একটা হাত তো ফিল আপ করতে পারছে না, একটা ইলেকট্রন কি হচ্ছে তোমার ইসের মতো ঘোরাঘুরি করছে, কি বলে এটাকে, যাযাবরের মতো। তা এইবার এর তো একটা ঘাটতি রয়ে গেল, এই ঘাটতিটা মেকআপ করছে এরা দুজনে, আর এখানে করছে একজন। একজন ঠিক আছে, আবার এখানে মজা হচ্ছে যে এখানে বেনজিন বলয়ের পাই ইলেকট্রনগুলো হচ্ছে কি মেকআপ করছে, আবার এখান থেকে এখান থেকে বা এই মুক্তমূলকটা হচ্ছে বেনজিন বলয়ে ঘুরতে থাকবে, এটা দুইটা সুযোগ পাচ্ছে। ঠিক আছে, এই ক্ষেত্রে এটা তো খুব খুব বেশি স্টেবল। এই ক্ষেত্রে এটা পাবো 70%, হ্যাঁ এটা পাবো 30%, কিন্তু বেনজিন বলাটা থাকার জন্য এটা 90 হয়ে যাবে আর এটা 10 হয়ে যাবে, কারণ এটা মোস্ট স্টেবল। এই 2 ডিগ্রিটা মোস্ট স্টেবল ডিউ টু রেজোনেন্স ইন প্রেজেন্স অফ বেনজিন বা ফিনাইল। হ্যাঁ বলছি যে এখানে দেখো এই একটা এর হচ্ছে কার্বনের কয়টা হাত থাকতো? 4টা হাত। 4টা এবার কি করলো, ওর যখন ওই যে
ক্লোরিনটা দিচ্ছিল বা হাইড্রোজেন ছিল, তখন কার্বনের কি অষ্টকটা পূর্ণ হচ্ছিল। আমরা সবাই কি চাই 100 টাকা পূর্ণ হোক, 200 টাকা নোট হোক। যদি 99 টাকা তাইলে থাকে, তাহলে কি করবো, 1 টাকা জোড়া লাগাই 100 টাকা করি, কেন রাউন্ড ফিগার করি। তাই এই কার্বন ওরাও তো কি করবে, ওদের বাইরের কক্ষে অষ্টক পূর্ণ করবে, ওইটাই তো ওদের রাউন্ড ফিগার। এবার যখনই কার্বন 3টা বন্ধন তৈরি করলো, দেখো কার্বনের বাইরে কিন্তু ইলেকট্রন হয়ে যাচ্ছে 7টা। কেন বলো তো, যখন কার্বন 3টা বন্ধন করছে, তাহলে এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, কয়টা হলো, 7টা ইলেকট্রন। আর একটা মুক্ত ইলেকট্রন ঘোরাঘুরি করছে, তাহলে কয়টা হলো টোটাল ইলেকট্রন, 7টা। তাহলে ঘাটতি কয়টা, তাহলে আমার 99 টাকার সমান ওর 7টা হয়েছে। ও কি করবে, আরেকটা ইলেকট্রন কি ওর ঘাটতি পড়ছে না, তখন সবাই একটু হালকা হালকা করে ইলেকট্রনগুলো কি করবো, একটু ঠেলে দিল, যে বন্ধন জোরগুলো একটু ওইদিকে থাক। কারণ আমাদের এই CH3 গ্রুপগুলোর আগের দিন বলছিলাম ইন্ডাকটিভ এফেক্ট, এরা একটু টেনশন না, একটু রিলিফ দিল, যে এই যে আমার ইলেকট্রন জোরটা একটু চাপিয়ে দিল তোমার দিকে। তাহলে কি হচ্ছে, একটু এবার কাজলের 1 টাকার দরকার নাই, ওর 1 টাকা হলে ভালো হতো। তাহলে এবার যদি আমি এখানে একটা 500 টাকার নোট এখানে রাখি, তাহলে কাজল ভাবে ঠেকা করলে তো নিতে পারবো। তো জায়গা একটা মনে তো ভরসা পাই না, আমাদের মনের ভরসাটাই মেন। তাহলে এখানে ভরসা বেশি পাচ্ছে, এখানে ভরসাটা আরেকটু কম পাচ্ছে। এই ব্যাপার বোঝা গেল। বেশি স্থায়িত্ব। তাহলে মুক্তমূলকের স্থায়িত্বে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। এখান থেকে একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে 1 ফিনাইল, এটার নাম হচ্ছে 1 ফিনাইল ইথেন। কোশ্চেন অ্যান্সার দেখবে, 1 ফিনাইল ইথেনে যদি আমি মুক্তমূলক ক্লোরিনেশন করি, ঠিক আছে, তাহলে বলবে যে মুখ্য হিসাবে আমি পাবো হচ্ছে 1 ক্লোরো 1 ফিনাইল ইথেন। এটাকে আমরা পাচ্ছি কি মুখ্য হিসাবে, কারণ আমরা এখানে নাম্বার দিই 1 2 দুটা কার্বন আছে, একই ফিনাইল আছে, একই মিথাইল গ্রুপ, ক্লোরো গ্রুপ আছে, এর জন্য 1 ক্লোরো 1 ফিনাইল এটা হচ্ছে মুখ্য পাচ্ছি। কিন্তু 2 ক্লোরো 1 ফিনাইল এটাকে কি পাচ্ছি আমি, এটাকে গৌণ প্রোডাক্ট পাচ্ছি। বোঝা গেল। তাহলে কেন, কারণ এই ক্ষেত্রে যে অন্তর্বর্তী মুক্তমূলক এটা বেশি স্টেবল, ঠিক আছে, কারণ এই বিক্রিয়াটা যাচ্ছে কোন দিক দিয়ে, অন্তর্বর্তী মুক্তমূলকের মাধ্যমে। বোঝা গেল মুক্তমূলকটা। এর বেশি কঠিন প্রশ্ন আর আসবে না। তোমাকে 3 ডিগ্রি 2 ডিগ্রি 2 ডিগ্রি। এবার তোমাদের একটু এবার স্টপ করো, এবার একটু রাখবে কি লাগবে না। ও 4 ভরি দিয়ে বানাইলো, কিন্তু ও একটু স্টাইল করে বানাবে, আমরা তো ছেলে মানুষ সিম্পল বানাবো, ঝামেলা নেই, আমরা টাকা কম করছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আইসো আর এটা হচ্ছে নর্মাল। আর এখানে দেখো একটা তখন ব্রাঞ্চে চলে গেল, পার্শ্ব শৃঙ্খলে চলে গেল, এর জন্য সেটা কি হয়ে যাবে আমার, তখন একটা পজিশন। আর এখানে একটা ক্লোরিন আছে, তো এটা 2 নাম্বার কার্বনেই পড়ছে, দেখি যে এদিকেই যাই, এদিকে গেলেও 2 নাম্বার, এদিকে গেলেও 2 নাম্বার, এদিকে গেলেও ক্লোরিনটা 2 নাম্বার। আর মিথাইল গ্রুপের দাম কম, সরি মিথাইল গ্রুপের দাম বেশি, ক্লোরিনের দাম কম। তাহলে এবার দীপজ্যোতির কাছে 2টা ড্রেস, একটা হচ্ছে লাইট গ্রিন আর একটা হচ্ছে ওই নর্মাল হোয়াইট শার্ট, ঠিক আছে। তাহলে 2টা জামার মধ্যে কোনটা বেশি দামি, লাইট গ্রিন। হোয়াইট ড্রেসটার দাম কম। তাহলে দীপজ্যোতি কোন ড্রেসটা আগে পড়বে, হোয়াইট পড়বো আগে। ভালো জিনিসগুলো আমরা আগে পড়ি, হ্যাঁ ওইটা তো স্পেশাল ওকেশনের জন্য পড়বো, স্পেশাল ওকেশনই তো পড়বে। হ্যাঁ তাহলে এটা কি প্রথমেই পড়বো, নরমালি কোনটা পড়বো, ওকেশনে গেলে তো প্রথমেই পড়বে। ওকেশন না তো, আমি তো বলছি 2টা, আমি ওকেশন তো কথাটা বলি নাই, প্রথম দিনই লাগলো ওকেশন। তাও পয়েন্টটা ঠিক বলছে। কিন্তু যদি 2টা দামি ড্রেস হয়, কম দামি ড্রেসটা আগে পরবো, ভালো দামি ড্রেসটা বেশি দামি ড্রেসটা পরে পরবো। তাহলে এখানে 2টার মধ্যে মিথাইল আর ক্লোরিন, তাহলে কোনটা বেশি দামি, মিথাইল। মিথাইল আগে এর জন্য মিথাইলটা বেশি দামি, এর জন্য মিথাইলটাকে আমরা পরে বলি। আচ্ছা আচ্ছা। আর ক্লোরিনটা হচ্ছে কম দামি, এটাকে আগে পরে নেবো, এর জন্য আগে লিখে নেবো। তাহলে 2 ক্লোরো 2 ক্লোরো 2 মিথাইল, ওখানে যেটা আছে 2 মিথাইল প্রোপেন। বোঝা গেল। এইভাবে প্রধান অপ্রধান গ্রুপগুলোরও নামকরণ হয় ইউপেকের, একটু দেখে নিবা, ঠিক আছে। তাহলে মুক্তমূলক ক্লোরিনেশন মোটামুটি এইটুকুই। স্টপ করছি। তাহলে অসময় বিভাজন বুঝতেই পারছো, একজনে হচ্ছে একজোড়া ইলেকট্রন গোটা নিয়ে নিল, মানে দীপজ্যোতি 2 লাখ টাকা ব্যবসার মাইরে দিল, তাহলে ও ঋণী হয়ে গেল। কাজল তাহলে পজিটিভ হয়ে গেল, কেন পজিটিভ, আমি সৎ ব্যক্তি। তাহলে কার্বনের ঘরে কি হয়ে গেল, পজিটিভ চার্জ। তাহলে কার্বনের ঘরে যখনই পজিটিভ হয়ে যাবে, তখন এটাকে আমরা কি বলবো, কার্বোক্যাটায়ন। এটাই কার্বোক্যাটায়ন। আচ্ছা বুঝে গেল। কার্বোক্যাটায়ন কোনটা, আসছে এইবার
এরকমও তো কোনো যৌগ থাকতে পারে যেখানে ওই সিএডি মানে ইসের বেশি মানে খাই বেশি হ্যাঁ হইতেই পারে। ও তো স্যার ভাজা ভাজা পাই না আমি এইবার চান্স পাইলো দ্বিতীয় দিন কাজল আর ইসে, এবার আরেক ধরনের ব্যবসা করলো, হ্যাঁ, কারণ ও টাকা দিয়ে দিয়েছে। তুমি কি বেঁচে গেছো এইবার হচ্ছে কাজল চান্স পাইলো এবার প্রতাপের সাথে। প্রতাপ সাদা সিধা লোক, টাকা পয়সার এত চাহিদাই নাই, ঠিক আছে। এবার কাজল কি করবে তাহলে, এখানে লিথিয়াম দেখো, কার্বন আর লিথিয়ামের মধ্যে লিথিয়ামের কিন্তু তড়িৎ ধনাত্মক মৌল। হ্যাঁ তাহলে এক বলে আমার বাবার অনেক টাকা আছে, এনজয় কর। তাহলে এ কি করবে, এই বন্ধনটা অসমভাবে কেন ভাঙলো, কারণ কেউ এক ইলেকট্রন গোটাটাই নিয়ে নিল, তাহলে দুইটা ইলেকট্রন ও নিয়ে নিল, তাহলে এর ইলেকট্রন কি হয়ে গেল, কমে গেল। এদিকে মাইনাস হবে আর এদিকে প্লাস কার্বোকেটাইন বাস এই হলো সব এনএসি গেল আর লিথিয়ামের উপর। পড়ে থাকলো প্লাস বোঝা গেল। তাহলে অসমভাবে আমরা ভাঙতে পারলাম, তাহলে এক জায়গায় হয়ে গেল কার্বো। এরকম বিক্রিয়া আছে সম্পূর্ণ বিক্রিয়া এটা কি আছে আছে এরকম বিক্রিয়া আছে তো। লিথিয়ামের সাথে যেহেতু বন্ধন তৈরি করছে, যেগুলি জৈব ধাতব যৌগ, তোমরা পড়ছো গ্রিগনার্ডের মধ্যে, এইখানে এই ঘটনাগুলি ঘটে। এবার পড়াবো আবার জৈব ধাতব যৌগ পড়াবো, এটা পরের দিকেই পড়াবো যখন রাসায়নিক বিক্রিয়া পড়বো। তাহলে কার্বো অ্যানায়ন বোঝা গেল, যখন কার্বনের ঘরে নেগেটিভ তখন অ্যানায়ন। এবার এই ক্ষেত্রে কাজল চান্স পায়, কাজল টাকা মেরে দিল, ঠিক আছে। এবার এই বিক্রিয়াগুলির, হ্যাঁ বলো, আর ভদ্র এলাম নাই। তাহলে এইবার মুক্তমূলক একটু ইংরেজি টার্মগুলো একটু জানি নি, হ্যাঁ কোথাও কোথাও দেখবে একটু সেই ইংরেজি টার্ম, যেটা মুক্তমূলক, এটা কি ইংরেজিতে বলে ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল, ছিল তো আমি লেখা দেখলাম এটা দিকে ঠিক আছে। অপনয়ন ইংরেজিতে বলা হচ্ছে ইলিমিনেশন, এলিমিনেট হ্যাঁ প্রতিস্থাপন ইংরেজিতে বলা হচ্ছে আলাদা। সাবস্টিটিউশন। সাবস্টিটিউট করে দিবা বুঝতে করবে বাস তো আবার কি এটা হচ্ছে জুতো বিক্রিয়া, ইংরেজিতে কি বলবো, জুতো মানে একসাথে বিক্রি করে অ্যাডিশন, যোগ করা, অ্যাডিশন রিঅ্যাকশন। পুনর্বিন্যাস পুনর্বিন্যাস, পুনর্বিন্যাস যদি আমি Re- তোমাদেরকে একটু অ্যারেঞ্জ রিঅ্যারেঞ্জমেন্ট, এই তো পারো তো তোমরা, এটা লাগবে তো কয়েকদিন পরে। কেউ যে কোনো অনার্সেই পাবা না, ও কেমিস্ট্রি অনার্স পাবা, এটুকু বলতে পারছি। আর যখনই পড়বা প্রথম বছরেই এগুলো পড়তে হবে। কেমিস্ট্রি অনার্স যারা হচ্ছে কিছুই কোনো অনার্সেই পাবে না, ওরা কেমিস্ট্রি অনার্স পাবে, আমি একটু গ্যারান্টি দিই। কিন্তু নেয় না তো কি কেন নেয় না, ফাইনাল তো নেয় না কেন নেয় না? তাহলে অসম বিভাজন আর সম বিভাজন বোঝা গেল, হ্যাঁ মোবাইলটা কই আমার বোঝা গেল। দেখেন এবার কয়েকটা কথা বলবো যেগুলো তোমরা আগেও জানো, আবার নতুন করে একটু বলছি। একটু কার্বোক্যাটায়ন আর একটু কার্বো অ্যানায়নটা নিয়ে বলবো। এটা বলার পরেই হচ্ছে চলে যাবো একটু তোমাদের স্টিরিওকেমিস্ট্রি, এটা আলোর পার্টে চলে যাবো। তোমাদের আছে কয়টা পড়া? 4:30 আজকে তাহলে লাইটের পার্টটুকু বলবো, পরে রিয়াকশনগুলো পরে দিন যেতে হবে। বাকি যেহেতু মুক্তমূলকটা বলছি, আজকে প্রতিস্থাপনটা আর যাইতে পারছি না, হ্যাঁ, কারণ লাইটের পার্টগুলো বলতে হবে তো। তাহলে আমরা একটু কার্বোক্যাটায়ন, একটা বীজ মন্ত্র মনে রাখবা সবসময়। ধরো